আচ্ছা প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এতক্ষণ ধরে আমাদের যে এমসিকিউ কোশ্চেন আমরা সলভ করলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মডিফিকেশন অফ স্টেম, অবস্থান অনুসারে বৃদ্ধত কাণ্ড হচ্ছে আচ্ছা মাটির নিচের কাণ্ডকে মনে রাখবে, মাটির নিচের কাণ্ডকে কন্দ বলে। এটা একটু মনে রাখবে, মাটির নিচের কাণ্ড, মাটির নিচে কাণ্ডকে কি বলে? কন্দ বলে। এদের যে ভাগগুলো আমরা আজকে পড়বো সেটা হচ্ছে একদম প্রথমে দেখো স্ফীতকন্দ। স্ফীতকন্দ একে বলে টিউবার। স্ফীতকন্ডকে কি বলে? টিউবার বলে। এবার এই আচ্ছা তোমরা কথা বলো না, আমরা লিখতে থাকি, তোমরা ছবিও আঁকো। স্ফীতকন্দ হচ্ছে টিউবার। এই উদ্ভিদের মাটির নিচের কাণ্ড, মাটির নিচে কাণ্ডে খাদ্য সঞ্চিত হয়। খাদ্য সঞ্চিত হয়ে স্ফীতাকার অংশে পরিণত হয়। মাটির নিচের কাণ্ডে খাদ্য সঞ্চিত হয়ে স্ফীতাকার অংশে পরিণত হয়। এইটাকে কিন্তু বলা হয়, একেই কি বলে? স্ফীতকন্দ বলে। তাহলে স্ফীতকন্দ কাকে বলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। এবার দেখো একটা ছবি, যদি আমরা ছবি আঁকছি, দেখো এই ছবিটা হচ্ছে গোল আলু। গোল আলুর ক্ষেত্রে এরকম পর্ব দেখা যায়। গোল আলুর ক্ষেত্রে এদের গোল আলু, আমরা এদের বৈশিষ্ট্য সম্বন্ধে বলবো। এক নম্বর হচ্ছে গোল আলুর ক্ষেত্রে এদের দেখো এগুলোকে বলে পর্ব। গোল আলুর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এক্ষেত্রে কিন্তু পর্ব ও পর্ব মধ্য থাকে। এক নম্বর হচ্ছে পর্ব। এই যে পর্ব এবং দুটি পর্বের মাঝখানে অংশকে পর্ব মধ্য বলে। পর্ব থেকে স্বল্পপত্র সৃষ্টি হয়। পর্ব থেকে স্বল্পপত্র সৃষ্টি হয়, কিন্তু অস্থানিক মূল থাকে না। কিন্তু অস্থানিক মূল থাকে না। আমরা এই দুটি জানলাম। এবার আমরা দ্বিতীয়টা পড়ব। এবার হচ্ছে স্ফীতকন্দ, এটা হলো। এবার হচ্ছে গ্রন্থিকন্দ। গ্রন্থিকন্দকে কি বলে? রাইজম বলে। গ্রন্থিকন্দকে রাইজম বলে। এবার আমরা এই গ্রন্থিকন্দ বা রাইজম কাকে বলে আমরা জানবো। গ্রন্থিকন্দ হচ্ছে মাটির নিচের কাণ্ড, মাটির নিচের কাণ্ড, মাটির নিচের কাণ্ড আনুভূমিকভাবে বৃদ্ধি পায়। আনুভূমিকভাবে বৃদ্ধি পায়। যেমন আমরা একটা গ্রন্থিকাণ্ডের ক্ষেত্রে একটা আমরা ছবি আঁকলে আমরা বুঝতে পারবো। যেমন আমরা আদার একটা ছবি আঁকছি।
আদার ক্ষেত্রে আমরা একটা আদার ছবি আঁকলাম। এই যে এটা হচ্ছে আদা। এক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখব সেটা হচ্ছে বৈশিষ্ট্যগুলো কি কি থাকে দেখো। এক্ষেত্রে কিন্তু অস্থানিক মূল তৈরি হচ্ছে। দেখো বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে পর্ব ও পর্ব মধ্য থাকে। যেহেতু এগুলো কাণ্ডের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পর্ব মধ্য থাকা। পর্ব ও পর্ব মধ্য থাকে 1 নম্বর। 2 নম্বর কি পর্ব ও পর্ব মধ্য থাকে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পর্বে এখানে দেখো স্বল্পপত্র আছে, এখানেও কিন্তু স্বল্পপত্র আছে, স্বল্পপত্র তো থাকবেই এবং অস্থানিক মূল তৈরি হয়। অস্থানিক মূল সৃষ্টি হয়, এদের ক্ষেত্রে কিন্তু মুকুল তৈরি হয়। 3 নম্বর হচ্ছে পর্ব থেকে মুকুল তৈরি হয়। এখানে আমরা মুকুল সৃষ্টি হয়। তাহলে দেখলাম আমরা মাটির নিচের কাণ্ড আনুভূমিকভাবে বৃদ্ধি পাবে, পর্ব মধ্য থাকবে, পর্বে স্বল্পপত্র অস্থায়িক মূল সৃষ্টি হয় এবং পর্ব থেকে মুকুল তৈরি হয়। স্বল্পপত্র মানে কি? স্বল্পপত্র মানে হচ্ছে অবৃন্তক পাতা, অবৃন্তক বাদামি বর্ণের পাতলা আঁশের ন্যায় পাতাকে স্বল্পপত্র বলে। কি বললাম বলো তো? অবৃন্তক প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্বল্পপত্র মানে পেঁয়াজ দেখেছো তো? পেঁয়াজ যে অংশটা আমরা খাই দেখবে এরকম করে সাজানো আছে, ওগুলো হচ্ছে স্বল্পপত্র। ওটা খুব ভালো উদাহরণ। তাহলে ওটা অবৃন্তক, পাতলা বাদামি বর্ণের এবং আঁশের ন্যায়। ফলক পাতাকে কি বলে? স্বল্পপত্র বলে। স্বল্পপত্রের একটি বৈশিষ্ট্য কি? কারণ এই স্বল্পপত্রের মধ্যে খাদ্য সঞ্চিত হয়। পেঁয়াজের ক্ষেত্রে খাদ্য সঞ্চিত হয়, বুঝতে পেরেছ? যেমন পেঁয়াজ এবং রসুন। তাহলে স্বল্পপত্র কাকে বলে? এবং স্বল্পপত্রের একটা কাজ হচ্ছে তার মধ্যে খাদ্য সঞ্চিত থাকে। আমরা 4টে আছে, একটা স্ফীতকন্দ, গ্রন্থিকন্দ, 3 নম্বর আমরা তৃতীয়টা লিখব। 3 নম্বর হচ্ছে ওইটাই লিখব কন্দ। 3 নম্বর আমরা 3 নম্বরে যাব। এবার হচ্ছে কন্দ। কন্দ মানে বাল। আমরা কন্দ কাকে বলে? দেখো সবচেয়ে ছোট কাণ্ড, সবচেয়ে ছোট কাণ্ড হচ্ছে কন্দ। কেমন? সবচেয়ে ছোট কাণ্ড হচ্ছে এই কন্দ। এই কাণ্ডটি কেমন হবে? কাণ্ডটি হবে পাতলা। কাণ্ডটি পাতলা কেন? এর মধ্যে খাদ্য নেই, পাতলা আর অবতল। পাতলা অবতল, খাদ্য সঞ্চিত থাকে না, খাদ্য সঞ্চিত থাকে না, এর মধ্যে খাদ্য থাকে না কিন্তু। তাহলে সবচেয়ে ছোট কাণ্ডর নাম কি? কন্দ। কাণ্ডটি কেমন হবে? পাতলা, অবতল এবং খাদ্য সঞ্চিত থাকে না। এইরূপ একটি বিদ্গত কাণ্ড। এটি কিন্তু এইরূপ একটি বিদ্গত কাণ্ড, লিখে রাখো, এইরূপ একটি বিদ্গত কাণ্ড। এটাও কিন্তু, এগুলো সবই কিন্তু একটি বিদ্গত, এটাও কিন্তু বিদ্গত কাণ্ড। আমরা পেঁয়াজের একটা ছবি আমরা আঁকবো।
আঁকলে বুঝতে পারবো, দেখলে। দেখো এই যে পেঁয়াজের নিচের দিকে দেখো এখানে একটা কাণ্ড আছে, এই কাণ্ডটা পাতলা, এই কাণ্ডের নিচের থেকে এরকম অস্থানিক মূল তৈরি হয়েছে। আর এই যে ভেতর থেকে দেখো এরকম তৈরি হয়। আচ্ছা, আমরা এই যে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে পেঁয়াজ, এটা পেঁয়াজ। এবার পেঁয়াজের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। বৈশিষ্ট্য হচ্ছে পর্ব মতো আছে, পর্ব ও এখানে কিন্তু পর্ব এবং সংকুচিত পর্বমধ্য, যেহেতু কাণ্ডটা খুব চ্যাপ্টা সেই জন্যই পর্বমধ্যটা হবে সংকুচিত, পর্ব এবং সংকুচিত পর্বমধ্য থাকে। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই পর্বের নিচের দিক থেকে কি তৈরি হয়, দিক থেকে অস্থানিক মূল, নিচের দিক থেকে অস্থানিক মূল, আর ওপরের দিক থেকে এবং এই ওপরের দিক থেকে পাতা তৈরি হয়, পাতা। তাহলে নিচের দিক থেকে অস্থানিক মূল এবং ওপরের দিক থেকে পাতা সৃষ্টি হয়েছে। এবার 3 নম্বর দেখো, এদের কিন্তু একটা বিশেষ ঋতুতে, আগের দিন তোমাদের বলছিলাম, বিশেষ ঋতুতে একটা ভৌম পুষ্পদণ্ড বেরিয়ে আসে এর ভেতর থেকে। 3 নম্বর লেখো, বিশেষ ঋতুতে পাতা ভেদ করে, পাতা ভেদ করে ভৌম পুষ্পদণ্ড নির্গত হয়। ভৌম পুষ্পদণ্ড কাণ্ড থেকে সৃষ্টি হয়। কাণ্ড থেকে সৃষ্টি হচ্ছে ভৌম পুষ্পদণ্ড। এখান থেকে একটি দণ্ডাকার অংশ বেরিয়ে আসবে, তার আগায় ফুল সৃষ্টি হবে, একে ভৌম পুষ্পদণ্ড বলে। তাহলে আমরা দেখলাম পর্বমধ্য থাকে, পর্বের নিচের দিক থেকে অস্থানিক মূল, ওপরের দিক থেকে পাতা সৃষ্টি হচ্ছে, বিশেষ ঋতুতে পাতাকে ভেদ করে ভৌম পুষ্পদণ্ড সৃষ্টি হচ্ছে। এবার 4 নম্বর শেষ অংশটা আমরা জানবো, একে বলে গুড়িকন্দ। গুড়িকন্দ, এই গুড়িকন্দ বা একে বলে করম। গুড়িকন্দকে কি বলে? গুড়িকন্দকে করম বলে। এটি কিন্তু এটি সবচেয়ে বড়, এটি সবচেয়ে বড় কাণ্ড, সবচেয়ে বড় কাণ্ড হলো গুড়িকন্দ। সবচেয়ে বড় কাণ্ড কি না গুড়িকন্দ। সবচেয়ে ছোট যেমন কন্দ, তাহলে সবচেয়ে বড় হচ্ছে গুড়িকন্দ। কেমন? এবার এদের আমরা একটি ফুলের ছবি আমরা আঁকবো। মোটামুটি একটা এঁকে ফেলো। আমরা একটি গোলের ছবি এঁকেছি। এবার দেখো এর বৈশিষ্ট্যগুলি আমরা লিখব। বৈশিষ্ট্য কি? এবার দেখো এখানে কিন্তু এইগুলো
মূল তৈরি হয়, এই অস্থানিক মূল, এটা হচ্ছে মূল তৈরি হচ্ছে। আমরা লিখবো 1 নম্বর হচ্ছে পর্ব, পর্ব মধ্য থাকে, পর্ব ও পর্ব মধ্য থাকে। 2 নম্বর হচ্ছে পর্ব থেকে স্বল্পপত্র এবং মুকুল সৃষ্টি হয়। হ্যাঁ, আচ্ছা আমরা দেখো তাহলে 1 নম্বর হচ্ছে পর্ব, পর্ব মধ্য থাকে। 2 নম্বর হচ্ছে পর্ব থেকে স্বল্পপত্র মুকুল তৈরি হয়। আর এই যে গুড়িকন্দ, এখানে কিন্তু অস্থানিক মূল থাকবে। এখানে এই কাণ্ডে কি হবে, কাণ্ডে অস্থানিক মূল, অস্থানিক মূল থাকে। তাহলে আমরা মুকুল দেখলাম, স্বল্পপত্র আছে, পর্ব, পর্ব মধ্য আছে, সবচেয়ে বড় গুড়িকন্দ হচ্ছে করম। আমরা বৃক্ষগত কাণ্ড হচ্ছে 4 প্রকার, কি কি দেখলাম? বৃক্ষগত কাণ্ড, প্রথম হচ্ছে বাল্ব, প্রথম হচ্ছে স্ফীতকন্দ, তারপরে গ্রন্থিকন্দ, তারপরে কন্দ এবং তারপরে গুড়িকন্দ। এরপরে আমরা এই উপরের অংশটা বুঝবো কি? আচ্ছা, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড, অর্ধবায়বীয়। নেক্সট আমরা 2 নম্বরটা পড়ছি। এবার হচ্ছে অর্ধবায়বীয়, অর্ধবায়বীয় কাণ্ড, যাকে সাব এরিয়াল স্টেম বলে। অর্ধবায়বীয় কাণ্ডকে কয় ভাগে ভাগ করা যায়? প্রথম আমরা একে 4 ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে ধাবক, ধাবক বা রানার। ধাবক বা রানার, আমরা একটা আগে ছবি এঁকে নিই, তাহলে আমরা এই নাম থেকে লিখতে পারবো। দেখো একটা ধাবক বা রানার, এটা হচ্ছে শুষ্নির মধ্যে দেখতে পাওয়া যায়। শুষ্নি হচ্ছে থানকুনি, থানকুনি। আর থানকুনির মধ্যে আমরা এটা দেখব। দেখো এটা হচ্ছে, এটাকে বলে ধাবক, এটা হচ্ছে ধাবক। তাহলে আমরা যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে থানকুনি। তাহলে ধাবক কিভাবে তৈরি হয়েছে আমরা এবার দেখব। দেখো এইটা কিন্তু লিখতে হবে যে মাটির নিচে, মাটির নিচে কাণ্ডের সর্বনিম্ন
কাক্ষিক মুকুল, এটা কিন্তু মনে রাখতে হবে, কাক্ষিক মুকুল। এই কাক্ষিক সর্বনিম্ন কাক্ষিক মুকুল, কাক্ষিক মুকুল থেকে শাখা উৎপন্ন হয়, শাখা উৎপন্ন হয়ে আনুভূমিকভাবে বৃদ্ধি পায়। কেমন ভাবে বৃদ্ধি পায়? আনুভূমিকভাবে বৃদ্ধি পায়। দেখো বৈশিষ্ট্য হচ্ছে, বৈশিষ্ট্যটা কি? তার মানে এই সর্বনিম্ন কাক্ষিক মুকুল থেকে একটা শাখা তৈরি হলো এবং আনুভূমিকভাবে মাটির সঙ্গে আনুভূমিকভাবে বৃদ্ধি পেলেও বৈশিষ্ট্য হচ্ছে এতে দেখো এই যে ধাবকে নিচের দিক থেকে কি তৈরি হয়? ধাবকে নিচের দিক থেকে, নিচের দিক থেকে, ধাবকের নিচের দিক থেকে, এগুলো হচ্ছে অস্থানিক মূল, এগুলো হচ্ছে অস্থানিক মূল। তাহলে নিচের দিক থেকে কি তৈরি হয়েছে? অস্থানিক মূল। আচ্ছা, এবার এবং উপরের দিক থেকে কি তৈরি হয়েছে? এই যে উপরের দিক থেকে এটা কি তৈরি হয়েছে? বিটপ। উপরের দিক থেকে কি তৈরি হয়েছে? বিটপ। এবং উপরের দিক থেকে, উপরের দিক থেকে উপরের দিক থেকে বিটপ তৈরি হয়। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য লিখলাম, সেটা হচ্ছে কি লিখলাম? যে এই যে ধাবক, এই ধাবকের নিচে থেকে কি তৈরি হয়েছে? ধাবকের নিচে থেকে অস্থানিক মূল তৈরি হয়েছে, আর ওপরের থেকে কিন্তু বিটপ তৈরি হয়েছে। বিটপ মানে তো জানো, বিটপ মানে কাণ্ড, পাতা, ফুল, ফলকে নিয়ে একসঙ্গে বিটপ বলে। কাণ্ড, পাতা, ফুল, ফল, একে বিটপ বলে। এবার আমরা ধাবক জানলাম, এবার আমরা জানবো ঊর্ধ্ব ধাবক। ঊর্ধ্ব ধাবক, ঊর্ধ্ব ধাবক, ঊর্ধ্ব ধাবক একে কি বলে? সাকার বলে। এটা মনে রাখবে, ঊর্ধ্ব ধাবককে সাকার বলে। এটা আমরা চন্দ্রমল্লিকার ছবি আঁকছি, দেখো তাহলে বুঝতে পারবো। এই হচ্ছে একটি মাটির নিচের কাণ্ড, মাটির দিকে চলে গেছে, এবং এই যে সর্বনিম্ন একটি এখান থেকে একটা অংশ উপরের দিকে উঠে আসবে। এবং মাটির নিচের অংশ থেকে উপরে উঠে আসছে, মাটির নিচের অংশ থেকে উপরে উঠে আসবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে নিচের দিক থেকে, এখানে কিন্তু এই যে কাণ্ড একটা বিটপ অংশ উঠে এসছে, অর্থাৎ উদ্ভিদের মাটির নিচে, মাটির নিচে, মাটির নিচে কাণ্ডের কাক্ষিক মুকুল, কাক্ষিক মুকুল থেকে শাখা তৈরি হয়। শাখা তৈরি হয়ে কি দেখো, এটা উপরের দিকে মাটির উপরে উঠে আসে, মাটি উপরে উঠে আসে। তাহলে এটাই হচ্ছে ধাবক, এই ঊর্ধ্ব ধাবক উপরে উঠে আসছে। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে
এক নম্বর হচ্ছে একটাই দেবো। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে দেখো এই যে যেটা উপরে উঠে এলো এখানে কিন্তু ঊর্ধ্ব ধাবকে কি থাকে? ঊর্ধ্ব ধাবকে পর্ব মতো থাকবে, পর্ব ও পর্ব মধ্য থাকে। এটা আরেকটা লিখবো আমরা। দেখো এক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখব পাতা, দেখো পাতা ধাবক ঊর্ধ্ব ধাবকে পাতা সৃষ্টি হয়, ঊর্ধ্ব ধাবকে পাতা সৃষ্টি হয়। তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে একটা উদাহরণ হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা লেখো। আমরা ঊর্ধ্ব ধাবক বা শাখার দেখলাম, উদ্ভিদটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা। এবার আমরা 3 নম্বরটা দেখব, 4টে আছে। 3 নম্বর হচ্ছে বক্র ধাবক। 3 নম্বর হচ্ছে বক্র ধাবক। বক্র ধাবককে বলে স্টোলন বলে। আমরা একটা ছবি আঁকবো স্ট্রবেরি ক্ষেত্রে, দেখব কিভাবে কাণ্ড দেখো এই কাণ্ড থেকে একটা শাখা বেরিয়ে আসছে, কাণ্ড থেকে একটা কাণ্ড তৈরি হলো, মাটির নিচের কাণ্ড থেকে একটা কাণ্ড তৈরি হলো, মাটির উপরে উঠে এলো, আবার ভূমি স্পর্শ করলো। একেই বলে ঊর্ধ্ব ধাবক। একে ঊর্ধ্ব ধাবক বলে। একে ঊর্ধ্ব ধাবক বলে। তাহলে আমরা ঊর্ধ্ব ধাবকের ক্ষেত্রে আমরা যেটা দেখছি এটা হচ্ছে ঊর্ধ্ব ধাবক, মাটির উপরে উঠে আসছে, একে বলে বক্র ধাবক। বক্র ধাবক। এটা উদাহরণটা হচ্ছে স্ট্রবেরি আছে, মেন্থা, এই সমস্ত উদ্ভিদে দেখা যায়। তাহলে বক্র ধাবক বা স্টোলন কাকে বলে? দেখো মাটির নিচের কাণ্ড শাখা থেকে, মাটির নিচে এই যে মাটির নিচে যে কাণ্ড, মাটির নিচের কাণ্ড থেকে শাখা তৈরি হয়। মাটির নিচের কাণ্ড থেকে উৎপন্ন কাণ্ড মাটির উপরে উঠে আসে, মাটির উপরে উঠে আসে এবং তারপর কি হবে? পুনরায় ভূমি স্পর্শ করে, পুনরায় ভূমি স্পর্শ করছে। এটাই হচ্ছে বক্র ধাবক। একটা বৈশিষ্ট্য আমরা লিখছি। বৈশিষ্ট্যটা হচ্ছে, দেখো বৈশিষ্ট্য হচ্ছে এই যে বক্র ধাবকের
বক্র ধাবকের নিচে থেকে অস্থানিক মূল তৈরি হচ্ছে, অস্থানিক মূল, এবং উপরের দিক থেকে কি তৈরি হয়? উপরের দিক থেকে বিটপ সৃষ্টি হয়, উপরের দিক থেকে বিটপ সৃষ্টি হয়। বক্র ধাবক আমরা জানলাম স্ট্রবেরি এবং মেন্থা। এবার শেষে আর একটা আছে, আর একটা নাম হচ্ছে কি নাম? খর্বধাবক বা অফসেট। আর একটা হচ্ছে খর্বধাবক, একে অফসেট বলে। খর্বধাবক বা অফসেট। আমরা একটা ছবি আঁকবো। কচুরিপানা, এটা কচুরিপানা ছবি এঁকেছি। এখান থেকে দেখো এরকম অস্থানিক মূল সৃষ্টি হয়। এখানেও কিন্তু অস্থানিক মূল তৈরি হয়েছে। এটাই কিন্তু এটাকে বলে খর্বধাবক। তাহলে খর্বধাবক কিভাবে তৈরি হয় দেখো। উদ্ভিদের এই সর্বনিম্ন পাতার পক্ষ থেকে কি তৈরি হয়? পক্ষ থেকে এই একটা অর্ধ বায়বীয় কাণ্ড তৈরি হয়। এই যে একে খর্বধাবক বলে। খর্বধাবক কাকে বলে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই যে এটা কিন্তু জলতলের সঙ্গে আনুভূমিকভাবে বৃদ্ধি পায়। এবার বৈশিষ্ট্য দেখো। বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু আমি এঁকেছি একটা কচুরিপানা। আচ্ছা, বৈশিষ্ট্য দেখো। খর্বধাবক নাম হয়েছে কেন? খর্বাকৃতি বলে। খর্বধাবকে কি থাকে? পর্ব মধ্য থাকবে। পর্ব মধ্য থাকে। এক হচ্ছে খর্বধাবকে পর্ব মধ্য থাকে। দুই হচ্ছে দেখো এর নিচের দিক থেকে কি তৈরি হয়? এর নিচের দিক থেকে অস্থানিক মূল, নিচের দিক থেকে অস্থানিক মূল এবং উপরের দিক থেকে কি তৈরি হয়? উপরের দিক থেকে পাতা। এটা কিন্তু উপরের দিক থেকে শুধু পাতা সৃষ্টি হচ্ছে, পাতা সৃষ্টি হয়। তাহলে আমরা দেখলাম যে খর্বধাবক মানে উদ্ভিদের সর্বনিম্ন পাতার কক্ষ থেকে একটা অর্ধ বায়বীয় কাণ্ড, অর্ধেকটা বাতাসের উপরে, অর্ধেকটা জলের নিচে। তাহলে এই যে কাণ্ডটা এখানে জলের নিচে থাকছে, এটাই হচ্ছে অর্ধ বায়বীয় কাণ্ড। এটা আমরা জানি যে এটা কিন্তু জ্বলনে সাহায্য করে কচুরিপানার ক্ষেত্রে, কারণ এটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং নতুন উদ্ভিদ সৃষ্টি করে। যাই হোক, এটা আমরা
হ্যাঁ, তোমার পড়া আছে? আচ্ছা, আমি কি পড়াবো? ছেড়ে দেবো? আচ্ছা, আর পড়াবো না, এই আজকে ছেড়ে দেবো সবাইকে। তাহলে আর অনেক পাতাটা বাকি থাকছে, পাতাটা লিখে দেবো। লিখবো কি? যদি বসো তাহলে পাতাটা আলোচনাটা করি। এখন বেরিয়ে করিয়ে দেবো? বসবে তোমরা? তুমি বলো, তুমি? হ্যাঁ, ছেড়ে দেবো, যেটা বলবো সেটা বলবো। ব্যাস, ঠিক আছে। আচ্ছা, আমরা বাদ বাকি এই যে কাণ্ডের আর একটা যে অংশ আছে সেটা তোমরা একটুখানি যেখানে লেখা আছে ওইটুকু মনে রাখবে, পড়বে। হ্যাঁ, আমরা আজকে যে অংশটা করব সেই অংশ, সেটা হচ্ছে আমরা একটা আদর্শ পাতার বিভিন্ন অংশগুলো দেখিয়ে দিচ্ছি। কেমন? তোমাদেরও ক্লান্তি এসে গেছে, অনেকে ভালো লাগছে না। হ্যাঁ বললে না বলতে মানে বলার ইচ্ছা থাকলে বলনি, বুঝতে পারছি মুখটা দেখে। আমি একটি আদর্শ পাতার বিভিন্ন অংশগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা লেখো। ছবি এঁকে দেখাচ্ছি, লিখতে হবে না খুব বেশি, খালি ছবি আঁকবো। দেখো, একটি আদর্শ পাতার, হ্যাঁ ওইটা ওটা ওইটা দেখে নিতে ভুলে যাবে বাইরে। আচ্ছা, একটি আদর্শ পাতার বিভিন্ন অংশ, একটি আদর্শ পাতার বিভিন্ন অংশ। আমরা একটা পাতা আঁকবো, একটু আমরা দেখে নিই। আমরা একটি পাতার বিভিন্ন অংশ আমরা দেখব। এই যে স্মিতাকার অংশটা, এই অংশটার নাম হচ্ছে পত্রমূল। এই পত্রমূল বা একে বলে হাইপোপোডিয়াম, বাংলা লিখতে পারো হাইপোপোডিয়াম। পত্রমূলকে কি বলে? হাইপোপোডিয়াম। পাতার অংশগুলো আমরা লিখছি হাইপোপোডিয়াম, পত্রমূলকে কি বলে? হাইপোপোডিয়াম। পত্রমূল কাকে বলে আমরা লিখব, এক কথায় লিখব, পাতা যে স্ফীত অংশের সাহায্যে, পাতা যে স্ফীত অংশের সাহায্যে কাণ্ড বা শাখা
প্রশাখার সঙ্গে যুক্ত থাকে। তাহলে পত্রমূল কাকে বলে? পত্রমূল হচ্ছে পাতা যে স্ফীত অংশের সাহায্যে কাণ্ড বা শাখা প্রশাখার সঙ্গে যুক্ত থাকে। এখানে নিচে লেখো স্ফীতাকার পত্রমূলকে কি বলে? স্ফীতাকার পত্রমূলকে পালভাইনাস বলে। পালভাইনাস বা উপাদান বলে। তাহলে পত্রমূলের সম্বন্ধে হলো। এবার দেখো উপাদান। এবার দেখো পত্রমূল আর এখান থেকে এইটুকু, এই পত্রমূলের পরবর্তী আর পত্র ফলক, এই যে মাঝখানে যে দণ্ডাকার অংশটা, এই নলাকার অংশটা, এই নলাকার অংশটাকে কি বলে? এই নলাকার অংশটাকে বলা হয়, এই নলাকার অংশটাকে, এই যে এখান থেকে এইটুকু, এই নলাকার অংশটাকে বলে পত্রবৃন্ত। একে বলে পত্রবৃন্ত। একে বা পেটিওল, পত্রবৃন্তকে পেটিওল বলে। এবার আমরা পত্রবৃন্ত কাকে বলে? এই অংশটার নাম হচ্ছে এই উপরে এই অংশটার নাম হচ্ছে পত্র ফলক। এটা লিখে রাখি, পত্র ফলক। পত্র ফলককে ল্যামিনা বলে। পত্র ফলককে ল্যামিনা বলে। এটা আমরা পরে লিখছি। তাহলে পত্রবৃন্ত কি না? এই পত্র ফলক আর পত্রমূলের মাঝখানে নলাকার অংশ। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। উপরের অংশটার নাম পত্র ফলক এবং পত্রবৃন্তের মাঝখানে পত্র ফলক এবং পত্রবৃন্ত মূলের হবে। পত্র ফলক এবং পত্রমূলের, পত্র ফলক এবং পত্রমূলের মাঝখানে নলাকার অংশ। নিশ্চয়ই বুঝতে পারছো দেখে যে নলাকার অংশকে পত্রবৃন্ত বলে। তাহলে পত্রবৃন্ত কাকে বলে আমরা জানো। এবার দেখো পত্র ফলক কাকে বলে? ল্যামিনা। ল্যামিনাটা কাকে বলে? ল্যামিনা হচ্ছে, দেখো পত্রবৃন্তের অগ্রভাগে এটা আছে, তাহলে আমরা লিখতেই পারি পত্রবৃন্তের অগ্রভাগে কেমন দেখতে? চ্যাপ্টা। চ্যাপ্টা হবে, পাতলা হবে, প্রসারিত। চ্যাপ্টা, পাতলা, প্রসারিত, সবুজ রঙের। সবুজ রঙের অংশকে কি বলবো? অংশকে পাতা বা পত্র ফলক বলে। তাহলে পত্র ফলক কাকে বলে? এই যে ফুলটা, এই যে পাতাটা, এই পাতায় কিন্তু এরকম একটি অংশ আছে। আমি এটা একদিকে দেখিয়ে দিচ্ছি, এইদিকে দেখাই। এই যে অংশটা, এই অংশটা আমি নিচে দেখাচ্ছি। এই অংশটাকে বলা হয়, একদম নিচে দেখাই, এই অংশটাকে বলে উপপত্র। এই অংশটাকে কি বলে? উপপত্র বলে। এটা একটি জবা পাতা। এই উপপত্রকে বলা হয় স্টিপুল বলে। স্টিপুলেট। স্টিপুল বলে, STIPUL, স্টিপুল বলে। উপপত্র বা স্টিপুল।
উপপত্র বা স্টিপুল। এবার দেখো এই পাতার ন্যায় একটা অংশ আছে, এখানে দেখো এই পত্রমূলের গোড়ায় একটি পাতার ন্যায় অংশ আছে, কেউ উপপত্র বলে। এবার উপপত্র যদি থাকে, যে এখানে একে দুই ভাগে ভাগ করো, একটা হচ্ছে সপত্রিক। সপত্রিক মানে কি? সপত্রিক মানে হচ্ছে যাদের উপপত্র আছে, যাদের উপপত্র আছে তাদের সপত্রিক বলে। তাদের কি বলে? সপত্রিক। তাহলে সপত্রিক পাতা, সপত্রিক পাতাকে সপত্রিক পাতা বা স্টিপুলেট বলে, সপত্রিক পাতা বলে। উদাহরণ হচ্ছে জবা। তাহলে সপত্রিক পাতা কাকে বলে? যাদের উপপত্র আছে। এবার হচ্ছে অনুপপত্রিক। অনুপপত্রিক পাতা কাকে বলে? অনুপপত্রিক পাতা হচ্ছে যাদের উপপত্র নেই, বলে উপপত্রবিহীন পাতা। এটাও লিখতে পারো, উপপত্র নেই, তাদের অনুপপত্রিক। তাদের কি বলবো? তাদের অনুপপত্রিক পাতা বলবো। বা এই অনুপপত্রিক পাতা এর আগে একটা এক্স লিখে ফেলো, এক্স এক্স স্টিপুলেট, এক্স স্টিপুলেট বলে। এর উদাহরণটা হচ্ছে আম পাতা। দেখবো এই সমস্ত পাতা, আম কাঁঠালে উপপত্র থাকে না। এবার এই যে একটি পাতা, এই পাতার এখানে এই শিরা বিন্যাস আছে, এইটাকে বলে, আমি এই দিকটা দেখাচ্ছি, এরকমও থাকে। একদম একদম মাঝখানে যে অংশটা, মাঝখানে যে এটাকে বলে মধ্যশিরা। এটা দিয়ে আমি শেষ করছি। এটা হচ্ছে মধ্যশিরা, এটা হচ্ছে শিরা, আর তার এটা হচ্ছে উপশিরা। এই যে উপশিরা, এই যে তিনটে মিলে এটাকে বলে শিরা বিন্যাস। তাহলে এই শিরা বিন্যাস এটা কিন্তু দুই প্রকার। একটা কি? এক হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। জালিকাকার শিরাবিন্যাস। জালিকাকার শিরাবিন্যাস কাদের ক্ষেত্রে দেখা যায়? দ্বিবীজপত্রী পাতা। দ্বিবীজপত্রী পাতার ক্ষেত্রে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। আর একবীজপত্রী পাতা, এক্ষেত্রে কিন্তু সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। সমান্তরাল শিরাবিন্যাস, এটা কিন্তু একবীজপত্রী পাতা। একবীজপত্রী পাতা ক্ষেত্রে দেখা যায়। শিরাবিন্যাস কাকে বলে? পত্রফলকের মধ্যে মধ্যশিরা, শিরা এবং উপশিরা যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে তাকে শিরাবিন্যাস বলে। শিরাবিন্যাস একটি ফলকের নির্দিষ্ট আকৃতি প্রদান করে। যেমন আমাদের দেহের কাঠামো গঠন করে অন্তঃকঙ্কাল, তেমনি মধ্যশিরা, শিরা এবং উপশিরা মিলে শিরাবিন্যাস বা ভেনেশন গঠন করে। শিরাবিন্যাস পত্রফলকে একটি নির্দিষ্ট আকৃতি প্রদান করে। জালিকাকার শিরাবিন্যাস দ্বিবীজপত্রী পাতা থেকে। দ্বিবীজপত্রী পাতা কিন্তু এটা কিন্তু বিষম পৃষ্ঠ পাতা। বিষম পৃষ্ঠ। কেন বিষম পৃষ্ঠ? পাতার অঙ্কীয় তল এবং নিম্নতল দুটো আলাদা। হাত দিয়ে দেখবে এটা আলাদা, কিন্তু সমাঙ্ক পৃষ্ঠ পাতা থাকে। এটা কিন্তু সমাঙ্ক পৃষ্ঠ পাতা থাকে। সমাঙ্ক পৃষ্ঠ পাতা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা সমাঙ্ক পৃষ্ঠ পাতা দেখতে পাই। আজকে এই পর্যন্ত থাক। আমরা
সমাঙ্গ পৃষ্ঠ মানে উপরের তলে এবং নিচের তলে হাত দিলে দেখবে দুটো একই রকম। আর আম পাতার ক্ষেত্রে তুমি যখন দেখবে উপরের পৃষ্ঠে হাত দাও আর নিচের দিকে হাত দিয়ে দেখবে দুটো আলাদা, একে বিষম পৃষ্ঠ পাতা বলে। জালি কাকা সিরাপি না পড়াবো? হ্যাঁ জানি, ব্যাস। আচ্ছা